Hey guys, I'm back with the second part of my not so costly Europe trip. আগের পার্টে তোমাদের ইন্ডিয়া থেকে ইউরোপ আসার সমস্ত ডিটেলস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছিলাম। আজকের ভিডিওটাতে থাকছে আমার নেক্সট ডে আইটিনারি ইন ভিয়েনা অ্যান্ড এছাড়াও থাকছে নানা ফ্যাক্টস ইনফরমেশন রিলেটেড টু লোকাল ট্রাভেল অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট। সব কিছুই পুঙ্খানুপুঙ্খ শেয়ার করার চেষ্টা করব, তার জন্য ভিডিওটির শেষ অবধি থাকতে হবে। এছাড়াও থাকছে এক ঝলকে ভিয়েনা সিটি, ওখানকার খাওয়া দাওয়া, মেসমারাইজিং সব সিনিক বিউটি, আরও অনেক কিছু থাকছে এই ব্লগটাতে। আশা করব তোমরা শেষ অবধি ব্লগটা দেখবে। ভালো লাগলে কমেন্ট করো, কারোর কোনো এক্সট্রা কোয়েরি থাকলে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর এমন অনেক ইনফরমেশন এই ব্লগটাতে রয়েছে যেটা আই হোপ ইন ফিউচার যদি তোমরা কোনো দিন ইউরোপ ট্রিপে যাও তোমাদের অনেকটা হেল্প করবে। সো স্টে টিউনড। আগের পার্টে আমি ইস্তাম্বুল টু ভিয়েনা ফ্লাইটে অলরেডি বোর্ড করে গেছিলাম, সেই ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। তো এখন তোমাদের দেখাবো ফ্লাইটের ভেতরের ইন্টেরিয়ারটা কেমন, কী কী ফেসিলিটিস দিয়েছে। দেখতেই পাচ্ছ একটা ছোট লাল কুশন দিয়েছে, একটা হালকা ব্ল্যাঙ্কেটও দিয়েছিল অ্যান্ড তার সাথে ছিল একটা হেডফোন, যাতে আমরা এন্টারটেনমেন্ট ভিডিওসগুলো খুব ভালোভাবে এনজয় করতে পারি। চার্জিং পোর্টস বগেরা এসব তো ছিলই। তো আমি মোটামুটি বেশিরভাগ টাইমটাই মুভিটা দেখে কাটিয়েছি, স্নো হোয়াইট। আমার খুব ভালো লেগেছে, বহুদিন অনেক আগে দেখেছিলাম ছোটোবেলায়, আর এখনও এই ধরনের মুভি আমার খুব ফেভারিট। এই মোমেন্টে ফ্লাইট টেক অফ করে গেছে, আমি একদম মুভির মধ্যেই ঢুকেছিলাম। হঠাৎই ওই টাইমে লাঞ্চ এলো, যেহেতু এটা লাঞ্চ আওয়ার্স, ওরা লাঞ্চ প্রোভাইড করেছিল। লাঞ্চে মোটামুটি ছিল একটা ব্রেড, তার সাথে বাটার, জল, কিছু ফল, কাটা ফলই ছিল। খুব সুন্দর কন্টেনার, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সুন্দর ছোট্ট ছোট কন্টেনারের মধ্যে দেওয়া ছিল। অ্যান্ড ছিল একটা মুস, ঠিক মুস বলা যাবে না, আবার ওই এক ধরনের ক্ষীর বা পায়েস জাতীয় মিষ্টি বলা যেতে পারে। তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, ব্রেড বাটারের সাথে চিনি ছিল, আর বোলে ছিল এক বোল পাস্তা। পাস্তাটা ভালো ছিল, বাট আমার এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে কিন্তু মিষ্টিটা, আর তার থেকেও বেশি ভালো লেগেছে কন্টেনারগুলোর ডিজাইন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করতে করতে এবং মুভিটা কমপ্লিট হতে হতেই আমি অলমোস্ট ভিয়েনাতে ল্যান্ড করে গেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিয়েনা এয়ারপোর্ট, এটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর এয়ারপোর্ট, বাইরে থেকে তো খুবই সুন্দর, ভেতরটা কেমন হয় আমি চেষ্টা করব দেখানোর। এখানেও আমাদের বাস প্রোভাইড হয়েছিল, কারণ ফ্লাইট এয়ারপোর্ট থেকে একটু দূরে ল্যান্ড হয়েছে। তো এই মোমেন্টে বাসে যাব এবং তারপর ওখান থেকে আবার ট্রেনে করে আমাকে যেতে হবে আমার ডেস্টিনেশন, যেখানে আমার এয়ারবিএনবি রয়েছে। তো চলো বেরোনো যাক। সো ফাইনালি যখন আমি এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, দেখলাম যে আমার নিজের একজন বন্ধু যে ভিয়েনাতেই থাকে, সে এসেছিল আমাকে সারপ্রাইজ দিতে, মিট করতে আমার সাথে। তো এখানে ওই ভিডিওটা তারই করা, এবং যেহেতু সেই লোকাল লাইট, তার থেকে আমি এমন অনেক কিছু তথ্য লোকাল ট্রান্সপোর্ট সম্বন্ধে জেনেছি যেগুলো তোমাদের ভিডিওর এন্ড অবধি বলবো। আমার মনে হয় যারা ইউরোপ আসছো বা ঘুরতে চাইছো কোনো সিটিতেই, এই ইনফরমেশনগুলো অনেক বেশি তোমাদেরকে হেল্প করবে। তো দেখো এখানে আমি চলে এসেছি ট্রেন স্টেশনে। অ্যাকচুয়ালি এই সিটিগুলোতে এয়ারপোর্ট, ট্রেন স্টেশন, মেট্রো তিনটে কানেক্টেড হয়, একটা বিল্ডিংয়েই সব কিছু থাকে। তো এই যে গ্রিন ট্রেন যেটা দেখা যাচ্ছে ভিডিওতে, এটা অ্যাকচুয়ালি এয়ারপোর্ট সিটি ট্রেন, যেটা একটু কস্টলি, বাট খুব বেশি লাগেজ থাকলে তোমরা এই ট্রেনটা অ্যাভেল করতে পারো, কারণ এতে লাগেজ স্পেস অনেক বেশি থাকে, কিন্তু একটু কস্টলি। প্রায় এই মোমেন্টে 2025-এ দাঁড়িয়ে 14.90 ইউরো পার পারসন চার্জ করে। আমি ওবিবি ট্রেন বুক করেছিলাম। ওবিবি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট অস্ট্রিয়ার। এটি অনেক বেশি কস্ট এফেক্টিভ, প্রায় পার পারসন 4.60 ইউরো আমাকে চার্জ করেছিল। এছাড়াও তোমরা এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে বাসের অপশন পাবে, বাস স্টপ রয়েছে, বাট বাসটাও কিন্তু একটু কস্টলি,
প্রায় 11 ইউরো মতো পার পারসন চার্জ করে। তো আমার মনে হয়েছে যে ট্রেনটা ওবিবি ট্রেন ইজ মোর রিলায়েবল অ্যান্ড সুটেবল অপশন। তো এখন আমি ট্রেনের মধ্যে বসে রয়েছি। ফার্স্ট টাইম সত্যি আমি খুব আপ্লুত যে আমার বন্ধু আমি আসছি শুনে আমার সাথে দেখা করতে এসেছে। অ্যান্ড তার থেকেও যেটা ভালো লাগছে, অরেঞ্জ গোলাপ। আমি লাল হলুদ অনেক কালারের আমরা ইন্ডিয়াতে ফুল দেখেছি, বাট সত্যি বলতে হয়তো ইন্ডিয়াতেও হয়, বাট অরেঞ্জ কালারের গোলাপ আমি নিজে খুব একটা দেখিনি। তো আমি মানে বোকেটা খুব যত্ন করে রেখেছি। তো এখন আমরা ভিয়েনা সিটির দিকে যাচ্ছি, সিটি সেন্টার যেটা মেনলি, ওখান থেকে একটা মেট্রো ধরে আমার লোকেশনের দিকে যাব এবং ওখান থেকে খানিকটা হেঁটে আমাকে পৌঁছতে হবে আমার ফাইনাল ডেস্টিনেশনে। তো দেখতেই পাচ্ছ আমি এখন মেট্রো থেকে পৌঁছে গেছি। এবার হাঁটা পথ, হেঁটেই আর সামান্য গেলেই আমি পৌঁছে যাব। তো মোটামুটি এখানে তোমরা এয়ারবিএনবি, booking.com, আগোডা এগুলো থেকে বুক করতে পারো যদি অল্প দিনের জন্য আসছো। শেয়ার্ড স্পেস অনেক পাওয়া যায় যেগুলো তোমার অলরেডি ওনার অ্যাভেলেবেল থাকে এবং কোনো একটা ডেডিকেটেড স্পেস ওরা ছেড়ে দেয় ফর গেস্ট, সেরকম কিছু বুক করতে পারো। সেক্ষেত্রে সেটা অনেক বেশি কস্ট এফেক্টিভ হবে। আমারও ওরকম একটি এয়ারবিএনবি বুক করা ছিল যেটা আমার অ্যারাউন্ড 7,000 INR পড়েছে, ইন্ডিয়ান কারেন্সিতে 7,000 মতো পড়েছে। ঠিক আছে, তো হাঁটতে হাঁটতে আমি একটু এদিক ওদিক দেখে নিচ্ছিলাম কী কী দোকানপাট আছে। এখানে প্রায় রাত 9টা-10টা অবধি সূর্যের আলো আছে, মানে দিনের আলো আছে অ্যাকচুয়ালি, বাট দোকানপাট প্রায় বন্ধ। দু একটি খাবার দোকান খোলা রয়েছে। তো আমি যেতে যেতে একটু দেখলাম এবং হঠাৎ আমার চোখে একটা ঘোড়ার গাড়ি পড়লো, যেটা খানিকটা ওই পুরনো ইংল্যান্ডের ফিল দেয়। ভিয়েনা ইটসেলফ ইজ আ ওল্ড সিটি, অ্যান্ড এখানে যখন থেকে আমি এসেছি একটা খুব ওল্ড ডিজাইন, আর্কিটেকচার, এই ওল্ড ইউরোপ ভাইব আছে, যেটা সত্যি খুব একটা নস্টালজিক ফিলিংস দেয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই আর্কিটেকচারগুলো যত দেখছি তত বেশি মুগ্ধ হচ্ছি। তো এই হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের গেট। অ্যান্ড ভেতরটা অনেকটা আমাদের ওই উত্তর কলকাতার বাড়িগুলোর মতো, একটু লম্বা লন, তারপর সিঁড়ি দিয়ে উঠে ওপরে গিয়ে এই হচ্ছে আমার রুম। তো চলো ঝটপট আমি একটু ফ্রেশন আপ হয়ে এরপর ডিনারের জন্য বেরোবো, তখন আবার দেখা হচ্ছে। এখন আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এবার যাব, খুব তাড়াতাড়ি যেতে হবে নাহলে বন্ধ হয়ে যাবে। তো এবার যাব একটা লোকাল কোনো দোকানে, কি পাওয়া যায় জানি না, কি খাওয়া যায় দেখা যাক, চলো। তো ফাইনালি আমি একটা ফাস্ট ফুড সেন্টার বলা যেতে পারে এই দোকানটা দেখতে পাচ্ছি। এখানে খুব বড় বড় পিৎজা স্লাইস রয়েছে, বেশ কিছু কালারের ফ্যান্টা রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে এবং অনেক অনেক রকম চা, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস রয়েছে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আরেকটা জিনিস এখানে যেটা দেখলাম, যেটা আমাদের কলকাতার রোল, কাঠি রোলের মতোই এখানে ওরা ওটাকে বলে দুরুম। অ্যান্ড আমার মনে হলো এটাই খাওয়া সবচেয়ে সেফেস্ট, কারণ এতে চিকেন আছে, ভেজিস আছে, অ্যান্ড অন্যান্য কাঁচা সবজি শাক খাওয়ার থেকে আমার মতো হার্ডকোর বাঙালি মানুষের জন্য চিকেন সবজি এটাই সবচেয়ে গো টু মনে হলো। তো আমি একটা দুরুম অর্ডার করেছিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস, সেটা দিয়ে আমি মোটামুটি আমার ডিনারটা কমপ্লিট করলাম। অ্যান্ড দেন এখন আমি ফিরে যাব। প্রচণ্ড ঠান্ডা বাইরে, অ্যাটলিস্ট আমার তো লাগছে, এখানকার লোকাল লোকজনের অতটাও লাগছে না মেবি, বাট আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। অ্যারাউন্ড 20-22 টেম্পারেচার রয়েছে এই মোমেন্টে রাত্রিবেলা। তো আমি এখান থেকে খাবার শেষ করে ঝটপট ফিরে যাব আমার বিএনবিতে, কারণ কাল সকাল সকাল আমাদের ট্রেন রয়েছে, আমাকে বেরোতে হবে। তো চলো দেখা হচ্ছে কাল সকালে, তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করব বাকি অনেক কিছু। টিল দেন টাটা, গুড নাইট। ঘড়িতে এখন প্রায় 5টা বাজে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার ট্রেন রয়েছে 6:30-6:30টার দিকে। তো আজকে আমরা এখান থেকে যাচ্ছি একটা জায়গায়, ডেস্টিনেশনে পৌঁছেই বলবো, বাট আপাতত আজকের ব্লগটাতে আমাদের জার্নি থাকবে ইয়েনব্যাক অবধি। তো যেতে যেতে তোমাদের সাথে আরও কিছু ভিয়েনার লোকাল ট্রান্সপোর্ট রিলেটেড ফ্যাক্ট এবং পাস, সিটি পাস এগুলোর ব্যাপারে আলোচনা করব।
তার আগে এক ঝলকে একটু সিটিটাকে দেখে নাও। একদম সকালবেলা, ফাঁকা সব কিছু, তার মধ্যে খুব শান্ত স্নিগ্ধ একটা শহর, এক বিন্দু ধুলো নেই যেটা মোস্টলি বলার, এবং রাস্তার মাঝখানে মাঝখানে এরকম সুন্দর সুন্দর চার্চ রয়েছে যেটা অলরেডি একটা ডিজনিল্যান্ড, পুরনো ইউরোপ, একটা অদ্ভুত ফিলিংস দেয় যেটা হয়তো বলে বোঝানো সেভাবে সম্ভব নয়। আমি চেষ্টা করছি জানলার বাইরে দিয়ে যতটা তোমাদেরকে এই সিটিটার একটা ঝলক দেওয়া যায়, কারণ আজকে আমার কাছে সময় নেই যে তোমাদেরকে ঘুরে দেখাবো। নেক্সট ব্লগে ভিয়েনা সিটির ট্যুরও থাকছে, বাট আজকে তোমরা জাস্ট এক ঝলকে দেখে নাও। এখান থেকে আমরা যাব একটা স্টেশনে এবং সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে। তো এই হচ্ছে আমাদের স্টেশন, অ্যান্ড সালজবার্গ যাবো আমরা এখান থেকে ট্রেনে। ট্রেনের কস্টিং কি কত কিছু পড়েছে সেটা সব কিছুই ডিটেলসে আমি বলে দেবো। তার আগে তোমাদেরকে ট্রেনের ইন্টেরিয়ার, ট্রেনের ফাংশনালিটিস এগুলো একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এরকম একটা বাটন থাকে, প্রত্যেকটা ট্রেনে স্লাইডিং ডোর থাকে। এমন নয় যে ট্রেন স্টেশনে আসার সাথে সাথে ডোরগুলো ওপেন হয়, তোমাকে নিজেকে বাটন প্রেস করে ডোর ওপেন করতে হবে এবং ঢুকতে হবে। নিচের এই যে স্পেসটা দেখা যাচ্ছে এটা সাইকেলের জন্য, মোস্টলি সাইকেল নিয়ে যারা ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে সাইকেলে চড়ার একটা খুব ভালো চল রয়েছে। তো এই সাইকেল নিয়ে মানুষজন বহু দূর ট্রাভেল করে, তো তাদের সাইকেলের স্ট্যান্ড হিসেবে এই ফাঁকা জায়গাটা রয়েছে। এছাড়া এটি একটি ডাবল ডেকার ট্রেন, তো সিঁড়ি দিয়ে আমরা ওপরের দিকটাতে যাব। রয়েছে ওয়াশরুম এবং প্রত্যেকটা কিন্তু এরকম বাটন সিস্টেমে, তো তোমাকে বাটন প্রেস করেই করলেই ওয়াশরুমের দরজা খুলবে এবং ওয়াশরুম ইউজ করতে পারবে। অ্যান্ড ওয়াশরুমটা ইজ টু ক্লিন, মানে আমাদের ইন্ডিয়ান কোনো ট্রেনে এত ক্লিন ওয়াশরুম থাকে না দুর্ভাগ্যবশত, বাট এখানে সত্যি প্রতিটা জিনিস ওরা এত সুন্দরভাবে মেনটেন করে, এত নিট ক্লিন। দেখো এখানে একটা সাইকেল অলরেডি পার্ক করা রয়েছে এবং ওপরের দিকটা ডাবল ডেকার, তো ওপরের দিকটাও তোমাদেরকে দেখাবো। নিচের দিকটাতে দেখো এটাও কিন্তু ক্লোজ ডোরে রয়েছে। ওখানে গিয়ে কোনো ট্রেনে সেন্সার থাকে, কোনো ট্রেনে বাটনস থাকে, তো বাটনস প্রেস করে তোমাদেরকে খুলে ভেতরে কম্পার্টমেন্টে যেতে হবে। একটা ছোট্ট প্যান্ট্রি থাকে এবং এইরকম সোফা বানানো থাকে যারা টিকিট কেটেছে কিন্তু রিজার্ভেশন নেই। যদি তোমার টিকিটের রিজার্ভেশন না থাকে, কোনো সিটের রিজার্ভেশন না থাকে, সেক্ষেত্রে তুমি এরকম এন্ডের সোফাগুলো ইউজ করতে পারো। এছাড়া যদি রিজার্ভেশন থাকে তাহলে সিট ইউজ করতে পারবে। ফাঁকা থাকলেও সিটে বসা যায়, সেক্ষেত্রে খুব একটা অসুবিধে হয় না। অ্যান্ড যেটা প্যান্ট্রি বা মানে রেস্টুরেন্ট টাইপের রয়েছে সেখানেও তোমরা বসতে পারো, বসে নিজেদের মতো কথা বলতে পারো। এছাড়া এই ট্রেনগুলোর প্রত্যেকটাতে একটা ডেডিকেটেড সাইলেন্ট জোন থাকে, যেখানে মোটামুটি মানুষজন বসে অফিসের কাজ করে বা যাদের একটু ঘুমানোর প্রয়োজন আছে, রেস্ট করার প্রয়োজন আছে, তারা ওটা করতে পারে। সেখানে খুব একটা আওয়াজ করা যায় না এবং খুব অদ্ভুতভাবে মানে এখানে আমার একটু অন্যরকম লাগছিল, কারণ আমরা ইন্ডিয়াতে যখন ট্রেনে উঠি যে অ্যাম্বিয়েন্সটা থাকে, চিৎকার চেঁচামেচি আর সবাই কথা বলছে, এখানে তেমন কিছুই ছিল না। হঠাৎ করেই প্রচণ্ড শান্তি, একদম চুপচাপ সমস্ত কিছু। তো এটা আমার একটু আলাদা লেগেছে। তো এই মোমেন্টে আমি ট্রেনে বসে গেছি, প্রায় 200 কিলোমিটার্স পার আওয়ারে ট্রেন ছুটছে। বাইরে খুবই সুন্দর সিনিক বিউটি তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওতে আমি শেয়ার করছি যতটা সম্ভব, কারণ যেহেতু ট্রেন প্রচণ্ড স্পিডে আছে হয়তো কিছু কিছু জিনিস মিস হবে, বাট তবেও আমার মনে হয় যতটা দেখা যাচ্ছে সত্যি অবাক করার মতো। এতটাই ক্লিন, নিট এবং গ্রিনারিতেও তোমরা দেখতে পাবে যে গাছের কালার আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে পলিউশন বা অন্যান্য কারণে যতটা যেরকম গাছের কালার হয়, এখানে আমার মনে হয়েছে তার থেকে অনেক বেশি গ্রিন। যাই হোক, এই পুরো ট্রাভেলের তো করবই, তোমাদেরকে ভিডিওতে ভিউও শেয়ার করেছি, বাট এটার সাথে সাথে যেটা বলার সেটা হচ্ছে ভিয়েনাতে তোমরা ট্রান্সপোর্ট কিভাবে করবে। তো ভিয়েনার নিজস্ব উইন মোবাইল অ্যাপ আছে, তো এই অ্যাপের মধ্যে মোটামুটি সমস্ত ডিটেলস রিলেটেড টু পাবলিক ট্রান্সপোর্ট তোমরা পেয়ে যাবে। এই অ্যাপের মধ্যেই তোমরা আওয়ারলি বেসিস পাস কিনতে পারো। 24 আওয়ার্স, 48 আওয়ার্স অ্যান্ড 72 আওয়ার্সের ডিফারেন্ট পাসেস হয়।
এগুলো মোটামুটি অল পাবলিক ট্রান্সপোর্ট ইনক্লুডেড থাকে, অনলি এয়ারপোর্ট ট্রান্সফার ছাড়া। তাই যদি তোমাদের সিটি থেকে এয়ারপোর্ট মুভ করতে হয় বা যেতে হয়, তো সেক্ষেত্রে তোমাদের এয়ারপোর্টের জন্য আলাদা করে এক্সট্রা পে করতে হবে। এছাড়া সিটির ভেতরে ট্রাম, ট্রেন, বাস, যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট তোমরা এই পাস ইউজ করেই কিন্তু অ্যাভেল করতে পারবে। তো 24 আওয়ার্সের যে পাসটা হয় সেটা মোটামুটি 2025-এর দাঁড়িয়ে দাম যাচ্ছে 8 ইউরো মতো। 48 আওয়ার্সেরটা 14.10 ইউরো অ্যান্ড 72 আওয়ার্সেরটা পরে প্রায় 17.10 ইউরো। এছাড়া যদি ক্যাব, ট্রেন বা বাইসাইকেল ফেসিলিটি তোমরা অ্যাড করতে চাও, এক্সট্রা অ্যামাউন্ট পে করে সেটাও অ্যাড করতে পারো। উইন মোবাইল অ্যাপের আরেকটা ভালো জিনিস হচ্ছে তোমরা এখানে সমস্ত পাবলিক ট্রান্সপোর্টের টাইমিংস এবং রুট খুব ভালোভাবে দেখতে পাবে। আরেকটা জিনিস বলবো, এখানে পাবলিক ট্রান্সপোর্ট হলেও কিন্তু টাইমিংয়ের কোনো নড়চড় হয় না। মোস্টলি 1 থেকে 2 মিনিট ডিলে হতে পারে এবং ডিলেটাও কিন্তু তোমরা অ্যাপের মধ্যে খুব সহজে দেখতে পাবে। 2 ধরনের সিটি পাস থাকে ভিয়েনাতে। একটা ভিয়েনা সিটি কার্ড, যেটা প্রায় 17 ইউরো মতো চার্জ করে 24 আওয়ার্সের জন্য। তার মধ্যে সাইট সিইং ইনক্লুডেড থাকে ডিসকাউন্টেড প্রাইসে, বাট অন্যান্য জিনিসগুলো কিন্তু তোমাদের অ্যাড অনে নিতে হয়। আর আরেকটি থাকে ভিয়েনা পাস, যেটার মধ্যে হফ অন হফ অফ বাস ইনক্লুডেড থাকে এবং সাইট সিইং থাকে। প্রায় 200 অ্যাট্রাকশন তোমরা ওই পাসের দ্বারা ফ্রিতে ভিজিট করতে পারো এবং এটার দাম থাকে অ্যারাউন্ড 90 ইউরো, 89 to 90 ইউরো মতো। আমরা মোটামুটি আমাদের স্টেশনে পৌঁছে গেছি সালজবার্গে। তো এখান থেকে আরেকটি ছোট ট্রেন নিয়ে আমাদের যেতে হবে ইয়েনবাখ। এছাড়াও ভিয়েনার কিছু রিজনাল ট্রেন রয়েছে, ওবিবি যেটা অ্যাকচুয়ালি চিপ এবং গভর্নমেন্টের, আরেকটি রয়েছে ওয়েস্টব্যান। এই দুটো কোম্পানির ট্রেনই তোমরা অ্যাভেল করতে পারো, বাট ওবিবিটা অনেক বেশি কস্ট এফেক্টিভ। ভিয়েনা টু ইয়েনবাখ, যেখানে আমার আজকের ডেস্টিনেশন, ওই অবধি আমাকে মোটামুটি 23 ইউরো পার পারসন চার্জ করেছিল। ওয়েস্টব্যান আরও একটু হাই কোয়ালিটির ট্রেন এবং প্রাইভেট ট্রেন, তো সেটার ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হয়, 64 ইউরো মতো। অ্যান্ড এই প্রাইস এবং কস্টিং সব কিছুই কিন্তু ডিপেন্ড করে টাইম, কোন টাইমে তোমরা যাচ্ছ। যদি মিডনাইট বা আর্লি মর্নিংয়ের কোনো ট্রেন নাও, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কম থাকে কম্পেয়ার টু ডে টাইম। তো যাই হোক, আশা করি এই ইনফরমেশনগুলো তোমাদের অনেক কাজে লাগবে যদি ভবিষ্যতে কেউ ভিয়েনা ট্রাভেল করতে চাও। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার ক্ষেত্রে তোমাদের অনেকটা হেল্প হবে। এছাড়া এই ট্রেনগুলো এতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আমার মনে হয় যে কেউ ভিয়েনা ঘুরতে আসছো তো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা উচিত। যাই হোক, কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি। মানে চারিদিকের সিনারি এতটা সুন্দর, আমি এই 2 ঘন্টার জার্নি কি করে শেষ হয়ে গেল আমি নিজেও বুঝিনি এবং মনোমুগ্ধ হয়ে আমি সত্যিই বাইরের দৃশ্য দেখেছি। যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি, সেই ভিডিও তোমাদেরকে তুলেও ধরলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার ট্রেনটা অ্যাকচুয়ালি 2টো ট্রেন, মানে আমার জার্নিটাতে 2টো ট্রেন ছিল, বাট তোমরা চাইলে ভিয়েনা টু ইয়েনবাখ একদম ডিরেক্ট ট্রেনে বুক করতে পারো। সেক্ষেত্রে কস্টিংটা আমি অলরেডি মেনশন করে দিয়েছি। তো চলো, এই অবধি আজকের ব্লগটা। নেক্সট ব্লগে বাকি জায়গাগুলো থাকছে এবং ফাইনাল ডেস্টিনেশন কোথায় পৌঁছচ্ছি এবং সেখানকার পুরো সাইট সিইং তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। বাট আমার মনে হয়, মানে আমরা অনেকবার এই কথা শুনেছি যে মঞ্জিল সে ज़्यादा তো সফর কা মজা হতা है। ইটস ট্রু। সত্যি এই পুরো রাস্তাটাতে আমরা যে মানে আমি অন্তত বলতে পারি, আমি অন্তত মুগ্ধ। চারিদিকের সিনিক বিউটি, আমি জানি না আমি যেখানে যাচ্ছি সেটা ঠিক আরও কতটা সুন্দর হবে, বাট এতক্ষণ অবধি আমি চারিদিক যা দেখেছি, যতটা তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগলো তোমাদের ডেফিনেটলি জানিও। আমি তো স্পেল বাউন্ড, তোমাদের কেমন লাগলো সেটা জানার ইচ্ছে রইল।
ভালো লাগলে ডেফিনেটলি কমেন্ট করো। এছাড়াও কারোর কোনো কোয়েরি মতামত কিছু থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাও। আর আবার বাকি ব্লগটা মানে বাকি ডেস্টিনেশন জার্নিটা থাকছে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি স্টে টিউন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।